আপনি বাসর ঘরে কেন আসলেন? বিয়ে হয়েছে আপনার ছেলের সঙ্গে আর বাসর ঘরে আপনি শ্বশুরমশাই। বিয়ে হয়েছিল আমার স্বামীর সঙ্গে, কিন্তু বাসর রাতে ঘরে আসলো আমার শ্বশুরমশাই। এবং আমার বিয়ের আগেই আমার শাশুড়ির মারা গেল প্রায় ৩ বছর হয়ে গিয়েছিল। তারপর আমাদের বিয়ের পরে শুধু রাতে কেন যখন ইচ্ছে তখন আমার শ্বশুরমশাই আমার স্বামীর সামনেই শ্বশুরমশাই আমাকে বিছানায় ফেলে কি কারণে আমার স্বামী এসব মেনে নিত তা জানলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। আমি শালা, আমি বাংলাদেশের একজন বাসিন্দা। আজকের ঘটনাটি শোনার পর তোমাদের হয়ে যাবে। আমি কথা দিলাম বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে এবার আসল ঘটনা আসি। বাসর রাতে জানতে পারি যে আমার সঙ্গে নাকি শ্বশুরমশাই বাসর ঘরে আসবেন। আসলে বাসর রাতে আমি যখন আমার স্বামীর অপেক্ষায় বসেছিলাম তার কিছুক্ষণ পরেই দেখি আমার শ্বশুরমশাই ঘরের ভিতরে ঢুকে আমার সাথে ব্যবহার খারাপ করার চেষ্টা করছিলেন। তখন আমি ভয় পেয়ে আমার বাসা থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি করে আমার স্বামীর নাম ধরে ডাকতে শুরু করেছিলাম। কারণ ওই সময় তো আমি আমার স্বামী ও শ্বশুরমশাই এ ব্যাপারে আসল সত্যিটা জানতাম না। আমার শ্বশুরমশাই ও আমার স্বামী তো আমার অভিভাবক। ও আমার থেকে অনেক বড়। একটা সত্যি কথা গোপন করে রেখেছিল এবং আমার সঙ্গে অনেক বছর না করেছিল। আমি পড়াশোনায় ভীষণ ভাল ছিলাম এবং আমার আগে আরও পড়াশোনা করার অনেক ইচ্ছে ছিল। আমি একজন মেধাবী ছাত্রী ছিলাম। ওই সময় তো আমার জীবনের সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন হঠাৎ করে আমার বাবার এক উকিল বন্ধু আমার বাবাকে এসে বলল, একটা নাকি জমিদার পরিবার আছে এবং তারা অনেক বলল এবং তাদের অনেক সম্পত্তি আছে, তাদের সুগার ফ্যাক্টরি, পেট্রোল পাম্প ও আরও অনেক কিছু ব্যবসা আছে। আমার বাবা তো তাদের টাকা পয়সাও সম্পত্তি দেখে এই সম্বন্ধের জন্য রাজি হয়েছিল। তারপর প্রথম দিন যখন আমাকে ছেলে পক্ষ থেকে দেখতে আসে তখন আমার ভাসুর ও আমার হবু স্বামী ও শ্বশুরমশাই আমাকে দেখতে এসেছিল। যেদিন তারা ৩ জন মিলে আমাকে দেখতে এসেছিল সেদিন আমার শ্বশুরমশাইয়ের ব্যবহার দেখে তো আমি খুব আশ্চর্য হয়েছিলাম। শুধু আমি কেন, আমার বাবা মাও ভীষণ আশ্চর্য হয়েছিল। কারণ আমার শ্বশুরমশাই আমার হাত দেখে জানার চেষ্টা করেছিলেন যে আমি একজন সর্বগুণসম্পন্ন নারী কি না। শুধু তাই নয়, আমাকে অনেক রকমভাবে যাচাই করার পরে উনি আমাকে নিজের ছোট ছেলে সিহাবের জন্য পছন্দ করেছিলেন এবং আমাকে তার ছোট ছেলের জন্য পছন্দ করার পরে আমার বাবাকে হবু শ্বশুরমশাই বলেছিলেন, মাস্টার মশাই, আপনার মেয়ে তো হীরা আছে এবং আপনার মেয়েকে আমার বাড়ির বৌমা করব। আমার বাবা একটা প্রাইভেট স্কুলের মাস্টার ছিল, তাই আমার বাবাকে সবাই মাস্টারমশাই বলেই ডাকত। আমি বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান ছিলাম। ছেলেপক্ষ থেকে যখন আমাকে দেখতে আসার কথা হয়েছিল তার আগে আমার বাবার বন্ধু মানে উকিল কাকু ছেলেটির ছবি, আমার হবু স্বামী সিহাবের ছবি আমার বাবাকে দেখেছি এবং সিহাবের সুন্দর চেহারা দেখে তো আমার বাবা তাদেরকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার জীবন তো মুহূর্তের মধ্যেই নরকে পরিণত হতে চলেছিল। এমনকি আমার শ্বশুর আমাকে যেদিন দেখতে আসে সেদিনই এই বিয়েটা পাকা করে দিয়েছিল। কিন্তু আমার বাবা যখন এই বিয়েটা পাকা করার আগে ভাবনা চিন্তা করার কিছু দিনের সময় চেয়েছিল, আমার হবু শ্বশুরমশাইকে বলেছিল, জমিদারবাবু, এত তাড়াহুড়ো করার কি আছে, আমাকে তো কিছু দিন সময় দিন ভাবনা চিন্তা করার জন্য। তখন আমার হবু শ্বশুরমশাই আমার বাবাকে বলেছিল, মাস্টারমশাই, এই হিরেটা আমি তাড়াতাড়ি আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই, আমার রাজপ্রাসাদের শোভা বাড়ানোর জন্য। তারপর আমার হবু শ্বশুরমশাই তার পার্সোনাল উকিলকে মানে আমার বাবার যিনি বন্ধু ছিলেন উকিল কাকু, উনাকে আমার হবু শ্বশুরমশাই চোখে চোখে কিছু ইশারা করলেন। তারপর উকিল কাকু আমার বাবার হাত ধরে বললেন, মাস্টারমশাই, আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলছি, এর থেকে ভালো পাত্র, এত ভালো পরিবার তুমি লণ্ঠন নিয়ে খুঁজে বেড়ালেও আর পাবে না এবং তোমার মেয়ে ওখানে রাজ করবে, রানী হয়ে থাকবে ওই প্রাসাদের। এর থেকে বেশি তোমরা আর কি চাও? তাই সম্বন্ধটা পাকা করে দাও, বেশি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। আমি আছি তো। ঠিক ওই সময় আমার শ্বশুরমশাই নিজের পকেট থেকে একটা স্বর্ণের আংটি বের করে নিজের ছেলের হাতে দিয়ে বললেন, আংটিটা আজকে পরাতে হবে। তারপর আমার বাবা মাও খুশি হয়ে আমাকে ঘরের ভিতরে নিয়ে গিয়েছিল একটুখানি তৈরি করার জন্য। আমি তখন ঘরের ভিতরে বাবা মাকে বলেছিলাম, বাবা, আমার কিন্তু কিছুই ঠিক লাগছে না, কারণ তারা আমাকে দেখতে এসে এত তাড়াহুড়ো করে বিয়ে পাকা করছে, আমাদের তো কিছু দিনের সময় দেওয়া উচিত ছিল। বাবা তখন আমার মাথায় হাত দিয়ে বলেছিল,
শালা, আমার বিশ্বাস যে এর থেকে ভালো পরিবার তুই আর পাবি না মা। কারণ আমি তো শ্বশুরমশাইয়ের সঙ্গে তোর পড়াশোনার ব্যাপারে আলোচনা করেছি, এবং এটা বলছি যে তুই আগে আরও অনেক পড়াশোনা করতে চাস। তখন তো শ্বশুরমশাই বলেছে তুই যত পড়তে চাস ওরা নাকি পড়াবে, পড়াশোনার ব্যাপারে তাদের নাকি কোনো আপত্তি নেই। এবার তুই খুশি আছিস, কারণ তুই যেটা চাইছিস সেটা তো পেয়ে যাচ্ছিস। তারপর বাবা যখন আমাকে এটাও বলেছিল যে আমার শ্বশুরবাড়ির লোকেরা নাকি বিয়ের পরেও আমাকে পড়াশোনা করার সুযোগ দেবে, এই কথা শুনে তো আমি বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সেজেগুজে তৈরি হয়েছিলাম। তারপর সেদিনই আমাদের আংটি বদল হয়েছিল, এবং তার কিছুদিন পরেই বিয়ের তারিখ পাকা হয়েছিল। এমনকি আমার আংটি বদল হওয়ার সময় আমার শ্বশুরমশাই যা কাণ্ড ঘটিয়েছিল সেটা শুনে তো আপনারা অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন। আসলে আংটি বদলের সময় আমি তো শিহাবকে আংটি পরিয়ে দিয়েছিলাম, কিন্তু জানি না কেন তার মুখে তখন হাসি ছিল না। এমনকি সে তো আমার দিকে তাকিয়েও দেখেনি। শুধু তাই নয়, আমার হবু স্বামীর মুখে তখন হাসি ছিল না। শুধু আমার স্বামী কেন, আমার ভাসুরের মুখে কোনো হাসি ছিল না। তারপর আংটি বদলের সময় শিহাব যখন আমাকে আংটি পরাতে আসেন, তখন জানি না কেন তার হাত জোট করে কাঁপছিল, এবং তার চোখ মুখ লাল হয়ে গেছিল, এবং সে বারবার তার বাবার মুখের দিকে তাকাচ্ছিল, কিন্তু সে আমাকে আংটি পরাতে পারছিল না। তারপর ওই সময় আমার শ্বশুর সবার সামনে শিহাবকে গালাগালি দিয়ে বললেন, ছাড়, তোর দ্বারা কিছুই হবে না, দেয় এই সব কাজটাও আমি করে দিচ্ছি। এই বলে আমার শ্বশুরমশাই আংটিটা শিহাবের হাত থেকে কেড়ে নিয়ে উনি নিজেই আমাকে আংটিটা পরিয়ে দিয়েছিলেন। ওই সময় তো আমি কিছুই বুঝতে পারছিলাম না যে তারা এসব কি করছিল। আমার শ্বশুরের কাণ্ড দেখে তো অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম, এবং আমার হবু স্বামী কেন এত ভয় পাচ্ছিল আমাকে আংটি পরানোর সময়। তখন আমার শ্বশুরের পার্সোনাল উকিল মানে উকিল কাকু আর কি, উনি আমার বাবা মায়ের দিকে মুচকি হেসে বলেছিল, আরে আমাদের শিহাব না, ভীষণ সহজ সরল, আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ নজরে দেখাতো। অনেক দূরের কথা, সে তো আজ পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে কথা বলেনি, তাই সে হয়তো একটু ঘাবড়ে গেছে। আপনারা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা একদম করবেন না। তার কিছু দিনের মধ্যেই কিন্তু আমি বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে আসি। বিয়েতে যখন আমি শিহাবের সঙ্গে মণ্ডপে বসেছিলাম, সেদিন কিন্তু তার মনে অনেক ফুর্তি ছিল, এবং সেদিন কিন্তু আমার শ্বশুরমশাই আমাদের বিয়েতে উপস্থিত ছিলেন না। আমার বাবা যখন আমার শ্বশুরমশাইয়ের খোঁজ স্বামী নিতে শুরু করেছিল, তখন উকিল কাকু আমার বাবাকে বলেছিল রাত্রি 9টার পরে নাকি আমার শ্বশুরমশাই নিজে ওষুধ খেয়ে শুয়ে পড়েন। উনি নাকি 9টার পরে আর রাত জাগতে পারেন না, আর সেজন্যই নাকি উনি আমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। এই কথাটা শুনে আমার মনে একটু খটকা লেগেছিল। তারপর বিয়ে করে যখন আমি বিদায় হয়ে শ্বশুরবাড়িতে চলে আসি, তখন বাসর রাতে স্বামীর অপেক্ষায় বসেছিলাম। ভেবেছিলাম স্বামীর সঙ্গে অনেক ভালো সময় কাটাবে। তার কিছুক্ষণ পরেই আমার ঘরের দরজা খুলে উনি যখন আমার ঘরের ভেতরে প্রবেশ করেন, তখন উনাকে দেখে তো আমি অনেক বেশি ঘাবড়ে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছিলাম। কারণ আমার ঘরের ভিতরে আমার স্বামী নয়, আমার শ্বশুরমশাই আমার ঘরের ভিতরে ঢুকেছিল। তারপর আমি যখন রুম থেকে বের হতে যাচ্ছিলাম, তারপর আমি না পেরে অনেক বেশি ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর আমার স্বামীর নাম ধরে আমি ডাকাডাকি শুরু করেছিলাম। তখন আমার স্বামীকে দেখলাম যে সে নিচে বারান্দার ঘরে ফোনে কারো সঙ্গে কথা বলছিল। তখন আমি আর না পেরে অনেক বেশি ভয় পেয়ে তাড়াতাড়ি আমার স্বামীর কাছে গিয়ে বললাম, তুমি এখানে আছো, আর ওদিকে তোমার বাবা আমার সঙ্গে এসব করার চেষ্টা করেছেন। এসব কি হচ্ছে? আমার স্বামী তো সব কিছু শোনার পরেও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। তারপর উপর থেকে আমার শ্বশুরমশাই নিচে নেমে এসে বললেন, আমার ছেলেকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই, আমি নিজেই তোমাকে সব কিছু বলে দিচ্ছি। তারপর আমার শ্বশুরমশাই আমাকে যা বলেছিলেন সেটা শুনে তো আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার শ্বশুরমশাই তখন মুচকি হেসে বলল, শালা রানী, তুমি আমার বউ এবং আমি তোমার স্বামী, আর আমার ছেলেরা হচ্ছে তোমার সন্তান। আমার শ্বশুরমশাইয়ের মুখ থেকে সব আজেবাজে কথা শুনে তো আমি অনেক বেশি রেগে গিয়েছিলাম। আপনি এসব কি কথা বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আমার শিহাবের সঙ্গে বিয়ে হয়েছে। আমি তখন শিহাবকে বললাম, শিহাব, তুমি চুপচাপ এখনো দাঁড়িয়ে আছো কেন?
তুমি তোমার বাবাকে আমাদের দুজনের বিয়ের কথাটা বলো। আমার শ্বশুর তখন আবার আমাকে বললেন, এই যে আমার মহারানী, এই বাড়িতে শুধুমাত্র আমার হুকুম ও আমার আদেশ চলে। আর তোমার সঙ্গে আমার ছেলে নয়, আমার বিয়ে হয়েছে। মণ্ডপে আমি তোমার পাশে বসেছিলাম, এবং ওই পাগড়ি পিছনেও আমি ছিলাম। আর আমি তো তোমার ছোট ছেলে হয়। আর আমার 2 ছেলে তো আগেই বিয়ে হয়ে গেছে, তাদের বউ আছে। আমি যখন কোনো মতেই এটা বিশ্বাস করতে রাজি হয়নি, জেসি হবে নাকি 1 বছর আগেই বিয়ে হয়ে গেছে, তখন আমার শ্বশুরমশাই তার ছোট বোন ও মায়ের নাম ধরে বাইরে ডাকলেন এবং বললেন আমি নাকি আজ থেকে তার 2 বৌমাদের শাশুড়ি মা হয়। শ্বশুরের মুখ থেকে সবকিছু শোনার পরে তো কিছুক্ষণের জন্য আমি গান শূন্য হয়ে গেছিলাম। তো মনে হচ্ছিল যে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, এবং এটাই তো স্বাভাবিক। তারপর আমি যখন কান্নাকাটি শুরু করে আমার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম যে উনি আমার সঙ্গে এত বড় ছিল না কেন করেছেন, তখন আমার শ্বশুরমশাই আমাকে বললেন, আমি যদি তোমার বাবার কাছে গিয়ে বলতাম যে আমি তোমাকে বিয়ে করব, তাহলে কি তোমার বাবা এই বিয়েতে কখনো রাজি হতো? কারণ আমি তো একজন বয়স্ক বুড়ো মানুষ, আর তুমি কত তরুণী, তাই আমার ছোট ছেলেকে মোহরা বানিয়ে ছলনা করে তোমার সঙ্গে বিয়ে করেছি, এবং আমি তোমার বাবা ও মাকে মিথ্যে কথা বলছিলাম যে আমার ছোট ছেলে সি হবে, সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। কারণ প্রথম নজরে তোমাকে দেখি আমি ভেবে নিয়েছিলাম যে বিয়ে তোমাকেই করব, কারণ তুমি কত সুন্দরী ও তরুণী। সেটা যেভাবেই হোক না কেন, আমি বিয়েটা তোমার সঙ্গেই করব। তারপর শ্বশুরের মুখ থেকে সবকিছু শোনার পরে আমি যখন কান্নাকাটি করে আমার শ্বশুরের সামনে হাত জোড় করে বলেছিলাম আমাকে যাতে বাড়ি যেতে দেয়, তখন আমার শ্বশুরমশাই আমাকে বলেছিলেন, ও আমার রানী, তোমাকে তো বিয়ে করেছি এই বাড়ির মালকিন করার জন্য, তাই আজ থেকে এটা বলা ছেড়ে দাও যে তুমি বাবার বাড়ি যাবে। তারপর আমার শ্বশুরমশাই তার ছেলে ও বৌমাদের উপর অনেক জোরে চিৎকার করে হুমকি দিয়ে বললেন, তোমরা 4 জন মিলে এখানে দাঁড়িয়ে কেন নাটক দেখছে, নাকি সব নিজের ঘরে চলে যাও এবং আমাদের স্বামী স্ত্রীদের একা ছেড়ে দাও। এটা আমাদের মাঝখানের ব্যাপার, এমনিতেও আজ আমাদের বাসর রাত। তারপর আমার শ্বশুরমশাই আমাকে ঘরের ভিতরে নিয়ে এসে আমার সঙ্গে জোর করে সারা রাত। সেদিন আমি সারা রাত ঘুমাইনি। সেদিন সারা রাত আমার চোখ দিয়ে জল পড়েছিল, এবং আমার কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছিল। কিন্তু সেদিনই আমি নিজের মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে এটার প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ব, এবং আমি নিজের জীবন নষ্ট হতে দেব না, এবং সেটা নিজের জ্ঞান ও উপস্থিত বুদ্ধির মাধ্যমে করব। আমার সঙ্গে অত বড় অপরাধ হওয়া সত্ত্বেও আমি কিন্তু হার মানিনি। এমনকি ওই বাড়িতে কিছুদিন থাকার পরে আমি বুঝতে পেরেছিলাম যে আমার শ্বশুরমশাই তার ছেলে ও বোমাদের ভয় দেখিয়ে রেখেছিলেন। এমনকি আমার শ্বশুর তো তার ছেলেদের হাত খরচের জন্য 1 টাকাও দিত না। আমার শ্বশুরমশাই মানে আমার স্বামী তাদেরকে সারাক্ষণ অপমান করত। এমনকি তারা 4 জনে আমার শ্বশুরের প্রত্যেকটা কথা ভয়ে মাথা নত করে পেতে দিত, কারণ তারাও বাধ্য ছিল। আমার শ্বশুরের এত সম্পত্তি থাকা সত্ত্বেও সে তার ছেলেদেরকে কিছু দিত না, এবং তাদের 20 টাকার প্রয়োজন হলেও তারা আমার বুড়ো শ্বশুরের কাছে হাত পেতে চেয়ে নিত। এমন নয় যে সব কিছু জানার পরেও আমি সেখান থেকে পালানোর কোনোদিন চেষ্টা করিনি। আমি বীরুর কাছ থেকে পালানোর অনেক চেষ্টা করেছিলাম। এমনকি আমার বাবা মা সব কিছু জানতে পেরে যখন আমার শ্বশুর বাড়িতে এসেছিল আমাকে সেখান থেকে নিয়ে যেতে, কিন্তু আমার বুড়ো স্বামী আমার বাবা মাকে হুমকি দিয়েছিল, এবং বুড়োর যেহেতু অনেক টাকা ও সম্পত্তি ছিল, তাই আমার বুড়ো স্বামী আমার বাবা মাকে বলেছিল তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমার বুড়ো স্বামী নাকি টাকার জোর দেখে আমার বাবা মাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়ে জেলের ভিতরে ভরে দেবে। আমার বুড়ো স্বামী মানে শ্বশুরমশাই তাদেরকেও শাস্তি দিতে ছাড়ত না। আর এই সব কিছুই উকিল কাকুর জন্যই হয়েছিল, কারণ ওই উকিল তো সব কিছুই আগে থেকে জানতেন। উকিল আমার স্বামীর ডানহাত ছিল, সে টাকার লোভে আমার শ্বশুরের সব কথা শুনতে এবং আমার জীবনটাকে নষ্ট করেছিল, এবং আমার শ্বশুরের টাকা পয়সা সব কিছুর হিসেব উকিল রাখতে। বন্ধুরা, পরিশেষে একটি কথা তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা বিয়ের আগে অবশ্যই সময় নিবে, তাড়াহুড়ো করে বিয়ে করবে না বা বিয়ে দেবে না, তাহলে আজকের মতো অবস্থা তোমাদের হবে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন।
ধন্যবাদ।